বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি তোমাদের এইচএসসির ইকোনমিক্সের প্রথম পর্বের ক্লাসগুলো, প্রথম পার্টের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আজকে প্রথম পার্টের প্রথম অধ্যায়ের উৎপাদন সম্ভাবনা রেখার বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল এবং সেই প্যাটার্নে কি প্রশ্ন আসতে পারে সেইটা নিয়ে আলোচনা করব। এবং এই ক্লাসে থাকছে উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে খুব সহজভাবে আঁকা যায়, সহজ এবং নির্ভুলভাবে আঁকা যায়। তো তাহলে শুরু করা যাক। এখানে আমি দুইটা প্রশ্ন নিয়েছি। তার ভিতরে প্রথমটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017-তে এসেছিল। তো প্রথমে আমি এইটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19 সালে এসেছিল। দেখো, এই প্রশ্নটাই দেখাচ্ছে যে কয়েকটা মিশ্রণ দেখাচ্ছে। মিশ্রণ মানে এইগুলো হচ্ছে বিন্দু। আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার উপরে 4টা বিন্দুর কথা বলছে, যেখানে প্রথম বিন্দুটা বলছে যে এক্স দ্রব্য তৈরি হবে 130 একক, ওয়াই দ্রব্য 0 একক। বি বিন্দুতে বলছে এক্স দ্রব্য 100, ওয়াই 50, সি বিন্দুতে 50 100, ডি বিন্দুতে এক্স 0, ওয়াই 130। তো এখানে প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে গ নম্বর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলছে, আর ঘতে বলছে এক্স 100, ওয়াই 100 সম্ভব কিনা ব্যাখ্যা করো। তো তাহলে আমরা প্রথমে গ নম্বর প্রশ্নের উত্তর করব। এখানে একই দেখো, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য। দেখো, একে বলা হয় কার্তেশীয় জিওমেট্রি, কার্তেশীয় জ্যামিতি, যেখানে নিচে থাকে ভূমি অক্ষ আর উপরে এইটা হচ্ছে লম্ব অক্ষ। নিচে সাধারণত এক্স দ্রব্য দিতে হয়, উপরে ওয়াই দ্রব্য দিতে হয়। এটাকে এমনিতে ম্যাথমেটিক্সে এক্স অক্ষ বলে, আর এটাকে ওয়াই অক্ষ বলে। এখন আমাদের চিত্র আঁকতে হলে সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইটা মূল বিন্দু, মূল বিন্দুতে 0 থাকে। এখন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্স দ্রব্যের মান কত পর্যন্ত গেছে, মানে এক্স অক্ষে মান কত পর্যন্ত গেছে, কত পর্যন্ত, 130 পর্যন্ত। এখন আমরা এই 130কে কয়েকটা সমান ভাগে ভাগ করব। কয়েকটা সমান ভাগে ভাগ করলে 130টা সমান ভাগেও আমি ভাগ করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমার দাগ হবে কয়টা, 130টা। যদি প্রতি ভাগের মান 10 ধরি, তাহলে 10, 20, 30, 40, 50 এভাবে 130 পর্যন্ত 13টা ঘর হবে। সেটাও আমার জন্য একটু টাফ হয়ে যাবে। 130টা যেমন টাফ, 13টাও অত টাফ না হলেও একেবারে কম না, ঠিক আছে। 13টা ঘর আঁকা অনেক বড় হয়ে যায় চিত্র। তাহলে আমি এমনভাবে ভাগ করব যাতে ঘর সংখ্যা খুব বেশি না হয় এবং আমার চিত্রটাও মোটামুটি আঁকা যায়, ঠিক আছে। তাহলে আমি কত দিয়ে ভাগ করতে পারি, 20 দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, অথবা একবারে 50 দিয়ে ভাগ করলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা এটাকে 50 দিয়ে ভাগ করি। 50 দিয়ে কেন ভাগ করার সাহস পাচ্ছি, কারণ একটা মান 50-এর সাথে মিলে যাচ্ছে। তারপরে 50-এর পরে কত হয়, 100। এই মানটাও 50 ঘর করে নিলে মিলে যাচ্ছে। কীভাবে দেখো, প্রথম ঘরটা 50, তারপরে ঘর 100, তারপরটা 150। এই ঘরটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে তুমি 20 করে নিতে পারতে, তাহলে 20 করে নিলে 100-র ভিতর 20, 40, 60, 80, 100, 5টা হতো 120, 140। তার মানে 7টা ঘর হতো তোমার। আর এখানে আমার যত ব্যবধান বেশি নিব তত ঘর কম হবে। আচ্ছা, আমার ঘর নেওয়া শেষ। আর কেন বড় ব্যবধান নিলাম, কারণ 2টা ঘর একবারে মিলে যাচ্ছে, 50 আর 100। তারপর একটা মিলছে না, ওইটা মাঝামাঝি কোথাও ধরতে হবে, সেটা ধরা শেখাচ্ছি। তো এখানে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে যখনই আমরা এরকম ব্যবধানগুলো নিব, আমাদের প্রতি ঘরের ব্যবধান কিন্তু এখন 50 করে। তাহলে 50, এখান থেকে এর ব্যবধান 50, এখান থেকে এর ব্যবধানও 50, এখান থেকে এর ব্যবধানও 50। তাহলে এই যে এখান থেকে এর যে ব্যবধান, এই ব্যবধানটাও হবে এইটার সমান, কারণ এখানেও 50 এসেছে, এখানেও 50 এসেছে। এমন হতে পারবে না এইটা 0, এইটা যদি 50 হয়
আর তুমি 100 বসাচ্ছ ঠিক আছে, কিন্তু এর ব্যবধান এতটুকু আর এর ব্যবধান এতটুকু, এটা হতে পারে না, কারণ এখানেও 50 আছে এখানেও 50 আছে। আবার তুমি পরের 50টা এরকম নিলে, ঠিক আছে, তাহলে 3টার ব্যবধানই 50, কিন্তু এটার চেয়ে এটা ছোটো, আবার এই 2টার চেয়ে এটা বড়, এরকম হতে পারবে না, 3টাই হবে সমান। তো আসলে যখন তুমি ছক কাগজ না দিয়ে বা স্কেল না দিয়ে হাতে আঁকবা, তখন এইভাবে মেপে মেপে আঁকা সম্ভব হয় না, কিন্তু এমনভাবে দাগটা নিবা যাতে চোখের দৃষ্টিতে এই যে পরে যে চিত্রটা এঁকেছিলাম ওই রকম ধরা না যায় যে একটা খুব বড় হয়ে যাচ্ছে আর একটা খুব ছোট হয়ে যাচ্ছে। তাহলে উপরের ঘরেও আমরা সেম নিই, যেহেতু নাম্বারটা সেম, 50, 100, 150। দেখো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 3টাই সমান, এইটা হলেই এনাফ। আচ্ছা, তাহলে আমরা এই সংমিশ্রণটা প্রথমে চিহ্নিত করি। এই সংমিশ্রণ বলছে যে এক্স দ্রব্য থাকবে 130 একক এবং ওয়াই দ্রব্য থাকবে 0 একক। তাহলে ওয়াইয়ের ঘরে আমরা আগে মেপে নিই। ওয়াইয়ের ঘরে 150 আছে? নাই। 100 আছে? নাই। ওয়াইয়ের ঘরে কি 30 আছে? এই সংমিশ্রণে ওয়াইয়ের ঘরে কি 50 আছে? নাই। কত আছে? 0 0। তাহলে ওয়াই সংমিশ্রণটা হবে 0। তার মানে এখন শুধু এই বিন্দুটার জন্য আমরা এক্সের মান পাবো, ওয়াইয়ের ঘরে আমরা উঠবো না। তার মানে ওয়াই যদি 0 থাকে তাহলে সেই বিন্দুটা অবশ্যই এই অক্ষের উপরেই কোনো বিন্দু হবে, এই অক্ষের উপরে হবে, কারণ ওয়াইয়ের মান যদি কোনোটা পেতাম তাহলে একটু উঠতো, 0-র চেয়ে উপরে হলেই বিন্দুটা একটু উঠতো, কিন্তু ওয়াইয়ের মান 0 বলে এই মানটা অবশ্যই এক্স অক্ষের উপরেই কোনো বিন্দুতে হবে। তাহলে কোন বিন্দুতে হবে? এক্স অক্ষের 130। তাহলে এইটা যদি 100 হয় তাহলে এর ভিতরে 100 থেকে 150 10 দিয়ে ভাগ করলে 10, 20, 30, 40, 50, এমনি জাস্ট ভাগ করে দেখাই দিলাম, এটা না করলেও চলবে। 100, 110, 120, 130। তাহলে বিন্দুটা কোথায় পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে। এই বিন্দুটাকে এই যে গোল করে দিলাম, একে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করে দেয়া, ঠিক আছে? এরকম গোল করে দিলে দেখতে সুবিধা হয়, পরে যোগ করা সুবিধা হয়। তাহলে এই বিন্দুটা আমরা এই সংমিশ্রণ পেয়ে গেলাম। এখন দেখো বি সংমিশ্রণ, এখন বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। বিতে কি বলছে? এক্স আছে 100, ওয়াই 50। তাহলে এক্স 100 আছে, ওয়াই 50। এখানে একটা বিন্দু পেয়ে গেলাম। এই রকমভাবে দাগ না দিলেও চলবে, শুধু বিন্দুটা বসালেই হবে। তো দাগ দিয়ে দিচ্ছি আমি। তো দেখো দ্বিতীয় বিন্দুটা কীভাবে পেলাম? এক্স কত হলো? 100, আর ওয়াই কত? 50। তাহলে 100 উপরের দিকে যাবে আর এই 50 ডানের দিকে যাবে, লম্ব অক্ষ ডানের দিকে যাবে, ভূমি অক্ষ উপরের দিকে যাবে। যেখানে মিলিত হবে সেই বিন্দুটার নাম হবে 150, যেখানে 100 হচ্ছে প্রথমটার মান, কারণ সব এই কাগজের প্রত্যেকটা বিন্দু একটা আয়তক্ষেত্র তৈরি করে। এই রেখা আর এই রেখা হবে সমান, এই রেখা এবং এই রেখা হবে সমান আয়তক্ষেত্রের প্রপার্টিজ অনুসারে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বিন্দুটা পাওয়া গেল, এটার নাম হলো বি। এখন সি আর ডি আমরা জাস্ট বসাই দিই। সি বিন্দুতে কত? এক্স আছে 50, ওয়াই আসে 100। তাহলে দেখো 50 উপর দিকে যাবে আর 100 নিচের দিকে আসবে। 3টা বিন্দু পাওয়া গেল। এখন তারপরটা আসছে এক্স 0, ওয়াই 130। তাহলে এক্স 0 যখন, তখন এই বিন্দুটা ওয়াইয়ের মান আছে, এটা অবশ্যই ওয়াই অক্ষের উপরেই হবে, ঠিক আছে? এক্স 0 থাকা মানেই ওয়াইয়ের মান আছে আর এক্সের মান নাই, তার মানে সেটা এক্স অক্ষের উপরে হবে। তাহলে এইটাও আমরা আবার ভাগ করে দিই, 10, 20, 30, 40, 50। তাহলে 10, 20, 30। তাহলে ওয়াই কত? 130। তাহলে এটা সি গেল, এটা ডি। তাহলে বিন্দুগুলো আমরা যখন যোগ করব তখন যে রেখা পাবো সেটাই হবে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে? তাহলে দেখো এবার একটু সামারি করি। সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখাটা মূল বিন্দুর দিকে অবতল হয়। মূল বিন্দুর দিকে অবতল মানে এই রকম রেখা হয়, আর এই রেখাটাকে বলা হয় উত্তল রেখা। তাহলে আমাদের অবতল হয়েছে, এখন মানের ভেরিয়েশনের কারণে চিত্রটা একটু সরল রেখা মতো হয়ে গেছে, কিন্তু একেবারে সরল না, একটু বক্ররেখা আছে। এটা সাধারণ শেপ হচ্ছে, এটা একটা বক্ররেখা হবে, ঠিক আছে? তবে আমাদের মান যেরকম থাকবে আমরা চিত্র সেরকমই আঁকবো। মান দিয়ে যদি আমাদের চিত্র এরকম হয় তাহলে আমাদের এইভাবেই রাখতে হবে, ঠিক আছে? মানে যেরকম মান দেওয়া থাকবে আমাদের চিত্রটা হবে সেরকম, ঠিক আছে? তাহলে গেল গ নম্বর প্রশ্নের উত্তর আমাদের শেষ। আমরা কিভাবে লিখব? এ বিন্দু পেলাম, বি বিন্দু পেলাম, সি বিন্দু, ডি বিন্দু, এটা কিভাবে পেলাম? তারপরে বলবো যে এবিসিডি যোগ করে যে রেখাটা পাই সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে লিখব প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আচ্ছা, এবার ঘ নম্বর প্রশ্নের উত্তর করা যাক। ঘতে বলছে এক্স 100, ওয়াই 100 সম্ভব কিনা ব্যাখ্যা করো।
আচ্ছা, সম্ভব কিনা ব্যাখ্যা করো। মানে এই প্রশ্নটা বড় করে লেখা ছিল এইভাবে যে এক্স দ্রব্য 100 একক, ওয়াই দ্রব্য 100 একক উৎপাদন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। এখন আমরা প্রথম ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখার ক্লাসে পড়েছিলাম যে এইটা শুধু একটা রেখা না, এটা একটা সীমানা। একে পিপিএফ নামেও ডাকা হয়, মানে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, মানে উৎপাদন সম্ভাবনা সীমানা। তার মানে কি, যে এই রেখাটা একটা সীমানা নির্দেশ করবে, যেটা আমাদের যে সম্পদ আছে এবং যে প্রযুক্তি আছে সেইটা সাপেক্ষে সর্বোচ্চ উৎপাদনটা নির্দেশ করবে। তার মানে ওই সীমানার বাইরে কি তুমি যেতে পারবা? ওই সীমানার বাইরে তুমি যেতে পারবে না। যেমন বাংলাদেশের ভিসা তোমার কাছে আছে, এই ভিসা দিয়ে বাংলাদেশের বর্ডার অতিক্রম করলেই কিন্তু বিএসএফ তোমাকে ধরবে, ঠিক আছে? তাহলে এটা একটা সীমানা নির্দেশ করে, এর বাইরে আমাদের যাওয়া সম্ভব নয়, উৎপাদন করা সম্ভব নয়। তাহলে দেখো, এক্স যদি 100 ধরি আর ওয়াই যদি 100 ধরি, তাহলে এই দুইটা বিন্দু মিলিত হয় এখানে। এইটার নাম দিলাম মনে করো ই বিন্দু। এখন এই বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত। যেহেতু আমাদের সম্পদ সীমিত, সুতরাং আমরা এখানে উৎপাদন করতে পারবো না, তাই এর নাম দেব কি, অর্জনযোগ্য বিন্দু, ঠিক আছে? এখন এইভাবে লিখে দিবা, আরেকটা চিত্র দিবা ঘ নম্বরের জন্য, সেখানে এই নাম্বারটা মার্কিং করে দিবা যে এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, ইংরেজিতে বলে আনঅ্যাটেইনেবল পয়েন্ট, ঠিক আছে? তো এইটা হয়তো বাংলাদেশের চেয়েও ধনী কোনো দেশের উৎপাদন সম্ভাবনা রেখা, যারা অনেক বেশি উৎপাদন করে, ঠিক আছে? এই চিত্রটা এমনি জাস্ট দেখালাম, ঠিক আছে? এই দাগটা, যে মনে করো ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা, যেখানে বাংলাদেশ কম উৎপাদন করতো সেখানে ভারত অনেক বেশি উৎপাদন করে। আচ্ছা, যাই হোক, তাহলে এই প্রশ্নটা শেষ। এখন আমরা পরের প্রশ্নটা সলিউশন করব। পরেরটা দেখো কি বলছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17। এখানে দেখো জমির পরিমাণ ধান এবং পাট দুইটা দ্রব্যের উৎপাদন নির্দেশ করেছে। তো গ নম্বর প্রশ্নটা ছিল উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তো গ নম্বর প্রশ্নটা আমি আর এখানে লিখি নাই, কারণ এইটার এটা একই রকম প্রশ্ন ছিল, ঘটা লিখেছি। আচ্ছা, গ নম্বর যেহেতু আমি মুখে বলে দিলাম, সেইটার সাপেক্ষেই আমরা প্রশ্নের সলিউশন করি। তাহলে নিচে ধরলাম আমি ধান আর উপরে গম। দেখো, এখন আমরা আবারও প্রথম যে শর্ত, প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে ধানের উৎপাদন মোট কত পর্যন্ত সেটা আইডেন্টিফাই করা, ঠিক আছে? মানে এই ভূমি অক্ষে আমরা কত পর্যন্ত মার্ক ধরব সেটা। দ্বিতীয় স্টেপ কি, সেগুলোকে ঘরে ঘরে ভাগ করা, ঠিক আছে? মানে কত ব্যবধান আমি ধরব, শ্রেণী ব্যবধান কত ধরব, তারপরে যে বিন্দুগুলো স্থাপন করা। তাহলে প্রথম স্টেপটা ছিল আমার কি, যে কত পর্যন্ত আছে, তাহলে ধান কত পর্যন্ত আছে, 30 পর্যন্ত। এখন এর ব্যবধান মাঝখানে বিন্দুগুলো কেমন, এইগুলো দেখা যাচ্ছে 5-এর গুণিতক, বেশিরভাগই 5-এর গুণিতক, যেমন 5 দুগুণে 10, তারপর 4 5 20, 5 5 25, 5 30। তার মানে 5-এর গুণিতক যদি ধরি, তাহলে ঘর সংখ্যাও খুব বেশি হয় না, আবার বিন্দুগুলো একদম আমাদের গুণিতকের সাথে মিলে যাচ্ছে। তাহলে 5-এর গুণিতক দিলে 30 পর্যন্ত কয়টা ঘর লাগবে, 6টা ঘর, খুব বেশি না। তাহলে 5, 10, 15, 20, 25, 30। এই যে প্রত্যেকটা ঘরের মাঝখানে ব্যবধান হবে সমান। আমার হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু চোখের দৃষ্টিতে অতটা অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না, এবং এই রকম হলে চিত্র সঠিক হবে। কিন্তু যদি ব্যবধান কম বেশি হয়ে যায় তাহলে চিত্রটা ভুল হয়ে যাবে। এখন দেখো, তোমরা স্কেল দিয়ে এটা আইডেন্টিফাই করবা, আবার বেশি সময় নিতে গেলে তখন পরীক্ষার হলে সময় পাওয়া যায় না, সুতরাং চিত্রটা দ্রুত আঁকার কথাও মাথায় রাখতে হবে। আবার পাটের ক্ষেত্রেও আমাদের কত আছে, পাট না, এখানে পাট হবে, সরি, পাটও আমাদের আছে 32 পর্যন্ত। তাহলে এইভাবেই ধরবো আমরা, 5, 10, 15, 20, 25, 30, এটা 35 পর্যন্ত ধরতে হবে। পঁয়ত্রিশ পর্যন্ত কেন ধরলাম, কারণ 32 আছে, আমাদের সর্বোচ্চ যেটা আছে সেইটা আমাদের যে ঘরগুলো নিয়েছি তার ভেতরে থাকতে হবে। তাহলে 35-এর ভেতরে আছে। তাহলে এখন আমরা বিন্দুগুলো স্থাপন করি। প্রথম বিন্দুটা এখানে কোনো নাম দেয়া নাই, নাম দিলেও চলবে, না দিলেও চলবে, আমরা একটা ইচ্ছামতো নাম দিয়ে নিব। তাহলে প্রথম বিন্দুটা বলছে ধান 30 একক, যেখানে পাট 0, তাহলে পাটের ঘরে 0, একটা ঘর 0, আরেকটা ঘরে মান থাকলে যে ঘরে মান আছে বিন্দুটা ওই রেখার উপর যাবে।
তাহলে মান আছে কোন ঘরে? ধানের ঘরে মান আছে আর পাটের ঘরে নাই। তাহলে এখন বিন্দুটা ধানের ঘরের যে রেখা সেই রেখার উপরে হবে। তাহলে ধান কত? 30, এখানে এর উপরে হবে। আচ্ছা, তারপরে দেখো এখন দুইটাতেই মান আছে। ধান কত? 25, পাট হচ্ছে 15। তাহলে ধান আমরা 15 নেব আর পাট 25। এই দুইটা আমরা দুই দিক থেকে, আমরা আগেই বলেছি এটা উপরে যাবে এটা ডানে যাবে, সরি আমরা মনে হয় একটু বড় করে নিয়ে ফেলছি। এটা 25 আর এটা 15, যেখানে মিলিত হচ্ছে সেখানে একটা বিন্দু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করে দিলাম। আচ্ছা, এরপরেরটা বলছে ধান 20 পাট 25। ধান 20 পাট 25, তারপরে ধান 10, এই লাইনে আছি আমরা, ধান 10 পাট 30। তার মানে ধান আমরা 10 পর্যন্ত গুনব আর পাট 30, 10 উপর উঠে যাবে, পাট ডানে সরে আসবে। তারপরটা বলছে ধান 0 পাট 32। ধান 0 হয়ে গেছে, তার মানে ধান 0 মানে এই ঘরটা পাটের এই ঘরের উপর যাবে। তাহলে 1 2 3 4 5, তাহলে 31 32, এখানে একটা বিন্দু পেলাম। তাহলে আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি ই। এখন এই বিন্দুগুলো আমরা যখন মুক্ত হস্তে যোগ করব তখন যে রেখাটা পাবো সেটাই হবে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। মুক্ত হস্তে যোগ করা মানে স্কেল বাদে হাত দিয়ে মসৃণভাবে আঁকাকে মুক্ত হস্তে যোগ করা বলা হয়। মসৃণভাবে কেন যোগ করা বলা হচ্ছে? এটি যদি সরল করে যোগ করতাম তাহলে বিষয়টা এমন হতো, এরকম। কিন্তু মুক্ত হস্তে যোগ করলে এই যে এখান থেকে যে শেপটা, এখান থেকে যোগ হতে গেলে এইটা একটু এই রেখার আদলেই থাকবে, এখান থেকে আর মোড় নিবে না, কোণা তৈরি হবে না, এরকম কোণা তৈরি হবে না। কোণা না তৈরি হয়ে এইভাবে মসৃণভাবে এই রকম হবে রেখাটা, ঠিক আছে? তাহলে একে বলা হয় মুক্ত হস্তে যোগ করা। তাহলে আমরা বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করে যে রেখাটা পাইলাম, যেটাকে বলছি আমরা অবতল রেখা মূল বিন্দুর দিকে, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে দেখো এইটাই হচ্ছে ইজিয়েস্ট উপায়। এখন এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। উৎপাদন সম্ভাবনা রেখা থেকে প্রতিবারই প্রশ্ন আসে, যদি এইবারে না আসে তাহলে তারপরের বার আসবে, ঠিক আছে? অথবা প্রতিবারই পরপর 2-3 বারও দিয়ে দেয়, এটা কোনো বাধা ধরার নিয়ম নাই। তবে এখান থেকে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন তুমি পাবেই, হয় এমসিকিউ থেকে না হলে সৃজনশীল থেকে। তো সেখানে এই ক্যাটাগরির প্রশ্নই আসবে। এবং ঘ নম্বরে গ এরকম দিলে ঘতে দিবে। আগের বার আমরা দেখেছিলাম যে অর্জনযোগ্য, এইবার আমরা দেখব কি সম্পদের অপূর্ণ ব্যবহার এবং বেকারত্ব। কারণ ঘ নম্বর প্রশ্ন বলছে ধান 10 আর গম 15। তাহলে ধান আমার 10 আর গম কত? 15। তার মানে বিন্দুটা আমার এখানে আসছে, এইটা এফ বিন্দু ধরো। এখন এইটে উৎপাদন করবে কিনা, অথবা উৎপাদন করার যুক্তিযুক্ত হবে কিনা, অথবা প্রশ্নে থাকতে পারে উৎপাদন করবে না কেন, সেটা ব্যাখ্যা করো। তো কেন করবে না? কারণ দেখো, কারণ এই বিন্দুতে আমরা ধান আর গম মিলে কত একক পাচ্ছি? 10 আর 15 কত হয়? 25 মেট্রিক টন। কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার উপরের যে কোনো বিন্দুতে উৎপাদন করলে আমরা তার চেয়ে অনেক বেশি পাচ্ছি। যেমন এখানে উৎপাদন করলে পাচ্ছি 20 আর 25 কত? 45। তাহলে একই রকম সম্পদ ব্যবহার করে আমি যদি 45 মেট্রিক টন পাই, তাহলে কি আমি 25 নেব? এটা কখনোই আমি নিব না, কারণ এটা সারা দেশের কনটেক্সটে বিবেচনা করা হচ্ছে। এখানে আমাদের 20 একক উৎপাদন বা মেট্রিক টন উৎপাদন কম হচ্ছে। তাহলে এই বিন্দুকে আমরা কি বলবো? সম্পদের অপূর্ণ ব্যবহার এবং বেকারত্ব নির্দেশ করে, ঠিক আছে? এই বিন্দু সম্পদের অপূর্ণ ব্যবহার এবং বেকারত্ব নির্দেশ করে, ঠিক আছে? এই জন্য এখানে আমরা উৎপাদন করব না, ঠিক আছে? ওকে, এই তো উৎপাদন সম্ভাবনা রেখার বিস্তারিত। এখন দেখো এই রেখাটা কেন এরকম অবতল হয় সেটার একটা উত্তর দিই। সেটা হচ্ছে, তোমার মনে করো একটা জমি আছে, সেই জমিতে ধান উৎপাদন হয়, পাট উৎপাদন হয়। একটা জমি মানে ধরো একটা না 2-3টা জমি আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তার ভিতরে একটা জমি পানিতে ডুবে যায়, একটা জমি অনেক উপরে অবস্থিত, আর একটা জমি পানিতেও ডোবে না আবার উপরেও না, মানে মাঝামাঝি অবস্থিত, ঠিক আছে? তাহলে যেই জমিটা পানিতে ডুবে যায়, মনে করো বর্ষার সময় মাথা সমান পানি হয়ে যায়, সেখানে কি তুমি ধান চাষ করতে পারবে? পারবে না। এখন তুমি যদি তোমার সব জমি ধানে নিয়োজিত করো,
তাহলে মোট উৎপাদন হয় কত, পার্ট 0 করে দাও, তাহলে ধান উৎপাদন হয় কত, 30 মেট্রিক টন। কারণ ওই যে জমিটা পানিতে একেবারে ডুবে যায়, সেখানে তুমি যদি ধান চাষ করো তাহলে সেখানে কোনো ধান আসবে না। কিন্তু তুমি যদি ধান ওই জমিটাতে পাট দাও আর বাকি 2টা জমিতে ধান দাও, তাহলে কি হবে দেখো, তাহলে সেখানে মাঝখানের কোনো বিন্দু যেখানে ধান এবং পাট উভয় উৎপাদন করছো, ধরো সি বিন্দু, এখানে ধান পেলে 20 আর পাট পেলে 25, তাহলে মোট মিলে কত হলো 45। কিন্তু শুধু ধান করলে তুমি কত পাচ্ছিলে 30, যেটা 45-এর চেয়ে কম। ঠিক আছে, তার মানে তুমি তোমার যে রিসোর্সগুলো আছে সেটা 2টা দ্রব্যের ভিতরে ভাগ করে দিলে উৎপাদনটা বেশি হচ্ছে। আবার তুমি এই না করে সকল জমিতেই তুমি কী চাষ করলে, পাট চাষ করলে, তাহলে কি হচ্ছে, যেই জমিটা অনেক উপরে অবস্থিত যেখানে পানি পৌঁছাই না, সেই জমিতে পাট চাষ করা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে, কারণ পাটের জন্য ফ্রিকোয়েন্ট পানি লাগে। তাহলে তখন পাটের উৎপাদন, মোট উৎপাদন হবে কত 32, যেইটা আমার উভয়ে ভাগ করে যে উৎপাদন হচ্ছিল, মানে 2টাই উৎপাদন করলে যেটা পাচ্ছিলাম তার চেয়ে কম। ঠিক আছে, এই জন্য 2টা যখন উৎপাদন করব তখন উৎপাদন আমাদের বেশি হবে, আর শুধু একটা উৎপাদন করলে উৎপাদন কম হবে। এই যে কম থেকে মাঝখানে বেশি হয়ে যাচ্ছে, এই জন্যই রেখাটা অবতল হচ্ছে। আর যদি উৎপাদন একেবারে সেম হতো সব জায়গায়, তাহলে রেখাটা সরল রেখা হতো। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অবতল হওয়ার কারণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাসমূহ, মানে পৃথিবীতে কোন কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত, এর সাথে বাংলাদেশের কী সম্পর্ক আছে, এগুলো। তো ধন্যবাদ রইল এবং পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল।